আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারের লরেন্স রূপান্তরের এই কথাবার্তাগুলো নিয়ে। তো লরেন্স রূপান্তর, গ্যালিলিও রূপান্তর, আসলে এই রূপান্তরগুলো হচ্ছে আইনস্টাইনের যে স্বীকার্যগুলো, সেই স্বীকার্যগুলিকে এস্টাবলিশমেন্ট করার জন্য এই ম্যাথমেটিক্যাল একটা টার্ম এগুলো বলা যায়। তো আমরা দেখেছি যে গ্যালিলিও রূপান্তরে আমাদের আইনস্টাইনের স্বীকার্যগুলিকে ব্যাখ্যা দিতে সক্ষমতা প্রদর্শন করতে পারেনি, তাই না? কারণ তার সংজ্ঞাটাই ছিল আলাদা, যে সময়কে পরম ধরেছেন আর স্বীকার্যগুলোর প্রতি তিনি গুরুত্ব দেননি। তাহলে এইটা আইনস্টাইনের সূত্রকে ব্যাখ্যা প্রদান করতে পারবে না। এর জন্য লরেন্স রূপান্তরে এসেছে দেখছি এটা আমরা লরেন্স যেটা করেছেন সেটা হলো যে সময়কে হচ্ছে তিনি পরম গণ্য না করে, হ্যাঁ, সময় পরম নয়, অ্যাবসোলুট নয়, সময় হচ্ছে স্থান সাপেক্ষে বা গতির সাপেক্ষে পরিবর্তনযোগ্য, সেইটা ধরে এবং আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব দুটাকে গুরুত্ব সহকারে গণ্য করে বা অন্য প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে ধ্রুববেগ গতিশীল এরকম ক্ষেত্রে সেই সূত্রগুলোর কার্যকারিতা বা তার স্বীকার্যগুলির গ্রহণযোগ্যতা গুরুত্বর সঙ্গে নিয়ে তিনি ধ্রুববেগে পরস্পরের সঙ্গে গতিশীল দুইটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তাদের স্থানাঙ্ক এবং সময়ের মধ্যে যে সম্পর্ক স্থাপন করেছেন সেই সমীকরণগুলো হচ্ছে লরেন্স রূপান্তর নামে পরিচিত। তাহলে লরেন্স রূপান্তরের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে গ্যালিলিও রূপান্তর যদি আমাদের খেয়াল থাকে, এর আগের লেকচারে যেটা আমরা দেখেছি যে টি ইজ ইকুয়াল টু টি নট ব্যবহার করা হয়, টি ড্যাশ ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ এস ড্যাশ এবং এস যে ভিন্ন দুইটা প্রসঙ্গ কাঠামো, সেই ভিন্ন দুইটা প্রসঙ্গ কাঠামোতে সংঘটিত দুইটা ঘটনার সময়কে বলা হয়েছিল একই সময় হবে, হ্যাঁ। কিন্তু লরেন্স রূপান্তরে এসে বলছে না, এটা সম্ভব না, সময় কখনো পরম হতে পারে না, যেহেতু দুইটা ভিন্ন কাঠামো, সেখানে সংঘটিত দুইটা ঘটনা কোনো জায়গায় থেকে দেখলে ভিন্ন রকম সময় সেটাতে উপলব্ধি করা যাবে, তাহলে সময় পরম নয়। এখানে আমরা এস এবং এস ড্যাশ দুইটা প্রসঙ্গ কাঠামো নিয়েছি যথারীতি। এস ড্যাশ কাঠামোটা হচ্ছে ভি বেগে গতিশীল এবং সেই গতিশীলটা হচ্ছে কি এক্স অক্ষের দিকে গতিশীল, ঠিক আছে। এখানে তাহলে পরিবর্তন যেটা ঘটছে এটা যদিও 3 ডাইমেনশন, কিন্তু এর ডাইমেনশনের পরিবর্তনটা ঘটছে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষের দিকে এই এস ড্যাশ কাঠামোটা ভি বেগে গতিশীল। তাহলে উভয় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা পি একটা বিন্দু নিচ্ছি। এই পি বিন্দুটা তাহলে এক্স অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক কত হবে? এক্স অক্ষের সাপেক্ষে পি বিন্দুটি এস এর জন্য তাহলে কত হবে? পি অফ এক্স ওয়াই জেড। আর পি বিন্দুটি এস ড্যাশ এর জন্য কত হবে? পি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। এটা কারণ এটা হচ্ছে ভিন্ন প্রসঙ্গ কাঠামোতে লক্ষ্য করছি। তাহলে এই অবস্থায় আমরা যদি দেখি, তাহলে এখন এটাকে আমরা কি দেখতে পাচ্ছি যে দুইটা ভিন্ন প্রসঙ্গ কাঠামো, সেই ভিন্ন প্রসঙ্গ কাঠামো দুইটা টি সময়ে, যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন তারা একই জায়গায় ছিল, কিন্তু টি ইজ ইকুয়াল টু ভিন্ন একটা সময়, সেই সময়ে দেখা গেল যে এস ড্যাশ কাঠামোটা এস কাঠামো অপেক্ষা কিছু সময় এগিয়ে গেছে, কিছু দূর এগিয়ে গেছে, তাই না? তাহলে এখন এইটাকে আমরা দেখছি, সময়টার প্রয়োজন নেই, ভিটির প্রয়োজন নেই আমাদের এই ক্ষেত্রে, তাহলে প্রয়োজন নেই। তাহলে এখন ও বিন্দু থেকে যদি আমরা পি বিন্দুর স্থানাঙ্ক লক্ষ্য করি, ও বিন্দু থেকে যদি আমরা পি বিন্দুর স্থানাঙ্ক লক্ষ্য করি, তাহলে কি দেখতে পাবো? এই সংজ্ঞাটার আমাদের দরকার নেই। তাহলে এস থেকে পি বিন্দুর অবস্থান, আমরা অবস্থান ভেক্টরকে যেমন বলেছিলাম না যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে, তাহলে এখানে আর ভেক্টর সমান তাহলে কি হবে? যদি আমরা স্কেলার রূপেই লিখি এটাকে, তাহলে কি বলতে পারবো আমরা এটাকে?
সিটি, অর্থাৎ এটা আলোর বেগে যদি দূরত্বটা হিসাব করি তাহলে সিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বা এটাকে আমরা এইভাবে লিখতে চাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার টি স্কোয়ার। এটা কোথায় থেকে পাবো আমরা? এস ফ্রেম থেকে যদি আমরা পি বিন্দুর অবস্থান দেখি তাহলে এটা দেখতে পাবো। এখন একইভাবে এস ড্যাশ ফ্রেম থেকে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? এস ড্যাশ কাঠামো থেকে পি বিন্দুর অবস্থান, তাহলে কি হবে? এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস জেড ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার টি ড্যাশ স্কোয়ার, সি স্কোয়ার টি ড্যাশ স্কোয়ার। এই দুটো হচ্ছে আমাদের লরেন্স রূপান্তরের সমীকরণ। এখন গ্যালিলিও রূপান্তর থেকে আমরা কি পাই? গ্যালিলিও ট্রান্সফরমেশন থেকে আমরা কি পেয়েছিলাম? গ্যালিলিও ট্রান্সফরমেশন থেকে আমাদের এক্স ড্যাশের মান কত ছিল? এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু ছিল আমাদের এক্স মাইনাস ভিটি, এবং ওয়াই ড্যাশ সমান কত ছিল? ওয়াই। জেড ড্যাশ সমান কত ছিল? জেড। আর এটা ছিল আমাদের গ্যালিলিও ট্রান্সফরমেশন, আর টি সমান ছিল, টি ড্যাশ সমান ছিল টি। এইগুলো হচ্ছে 4 নম্বর যদি বলি আমরা। তাহলে এখন এই 4 নাম্বারটাকে যদি আমরা 2 নম্বরে পুট করি তাহলে কি হবে? 3 এবং 4কে, তাহলে কি পাবো আমরা? তাহলে আমরা দেখতে চাচ্ছি একটা এমন একটা ট্রান্সফরমেশন যেখানে 2 এর মধ্যে একটা রিলেশন তৈরি হবে, ঠিক না? তাহলে এই রিলেশন তৈরি করার জন্য যদি আমরা দেখি যে এই মানগুলোকে যদি আমরা এই 2 নম্বর সমীকরণে লিখি, বসাই, তাহলে কি হবে? এক্স ড্যাশের মান যদি বসাই তাহলে কত হবে? এক্স মাইনাস ভিটি। তাহলে এক্স মাইনাস ভিটির হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার টি স্কোয়ার। এই মানগুলো আমরা এখানে বসালাম। তাহলে এক্স মাইনাস ভিটির হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স ভিটি প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার টি স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x ভিটি প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার টি স্কোয়ার। এটাকে যদি আমরা 5 নম্বর সমীকরণ বলি, তাহলে এই 5 নম্বর এবং 1 নম্বর সমীকরণ যদি দেখি যে ডান পক্ষ দুইটারই সি স্কোয়ার টি স্কোয়ার, কিন্তু বাম পক্ষ এক নয়, তো এটা কখনো হতে পারে না, এটা সম্ভব না যে একটা সমীকরণ একই জাতীয়, মানে একটা সমীকরণের ডান পক্ষ একরকম বাম পক্ষ দুই রকম হলে সেই দুইটা সমীকরণকে কখনোই আমরা সিমেট্রিক ইকুয়েশন বলতে পারি না। কারণ সিমেট্রিক ইকুয়েশন হতে গেলে এর লেফট অ্যান্ড রাইট হ্যান্ড সাইড সমান হতে হবে। তা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই সমীকরণ দুইটাকে সিমেট্রিক সমীকরণ বা ইকুয়েশন বলতে পারছি। তাহলে এখন কি করতে হবে? এই যেহেতু এই সমীকরণগুলো সমান হলো না, তাহলে আমাদের একটা নতুন সমীকরণ খুঁজতে হবে। তাহলে নতুন রূপান্তরের সমীকরণ বা নতুন রূপান্তর যদি আমরা দেখি, কারণ 5 আর 1 একই রকম হলো না, তাহলে নতুন রূপান্তর যদি আমরা দেখি, তাহলে নতুন রূপান্তরের ক্ষেত্রে আমরা কি দেখব? যে এই এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস সিটি ভিটি, এক্স মাইনাস ভিটি, এইটা একটা, এটা 6 নম্বর সমীকরণ। এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ভিটি। আর একটা এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স ড্যাশ মাইনাস ভি টি ড্যাশ ইজ ইকুয়াল টু 7, এটা। আর অন্যগুলোকে কি ধরবো আমরা? অন্যগুলোর ক্ষেত্রে যেটা পাবো আমরা, তাহলে এটা
আর এক্স ড্যাশ কাঠামোর ক্ষেত্রে কি পাবো, এটাই তাহলে কি পাবো আমরা, এটা যে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু সি টি ড্যাশ আর এক্স ইজ ইকুয়াল টু সি টি, এটার একটা নাম্বার দিলাম 8, এটা হলো 9। এই সমীকরণগুলো আমরা এখানে পেলাম। এখন যদি আমরা এই 6 এবং 8 নাম্বার সমীকরণটা দেখি তাহলে কি হবে, তাই না? 6 এবং তাহলে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু কত নম্বর, তাহলে আমরা দেখব এখন এইটা আর এইটাতে, তাহলে কত 6 ও 9 নাম্বার থেকে। তাহলে 6 ও 9 নাম্বার থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস, এইখানে আমরা টি এর মানটা বসিয়ে দিতে চাই, তাহলে কত হবে কে মাইনাস Vx বাই টি, Vx বাই সি, যেহেতু x ইজ ইকুয়াল টু এইচ, টি ইজ ইকুয়াল টু এক্স বাই সি, এটা আমরা বসিয়ে দিলাম। এখন এইটা তাহলে উভয়, এখন যদি আমরা এক্স কমন নিয়ে নিই তাহলে কি বাই এক্স দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিই, তাহলে এক্স ড্যাশ বাই এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 1 মাইনাস ভি বাই সি, এটা হলো আমাদের 10 নম্বর সমীকরণ। আবার 7 এবং 8 নাম্বার থেকে যদি দেখি, 7 ও 8 নাম্বার থেকে, তাহলে এখানে কি পাবো আমরা, এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স ড্যাশ প্লাস ভি, টি ড্যাশের মান কত এক্স ড্যাশ বাই সি, এক্স ড্যাশ বাই সি। তাহলে এখন যদি আমরা এক্স ড্যাশ দিয়ে উভয় পক্ষকে ভাগ করি তাহলে এক্স বাই এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু কে ইন্টু 1 প্লাস ভি বাই সি, এটা হলো 11 নম্বর সমীকরণ। তাহলে এই দুইটা সমীকরণ পেলাম আমরা। আমরা নতুন যে রূপান্তরটাকে কনসেপশন নিতে যাচ্ছি বা নতুন যে সমীকরণ দুইটাকে ধরেছি আমরা, সেই দুইটা সমীকরণকে আমরা সমাধান করে 10 এবং 11 নম্বর সমীকরণ পেলাম। এখন এই 10 এবং 11 নম্বর সমীকরণকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 10 এবং 11 নম্বর সমীকরণকে আমরা গুণ করব। হ্যাঁ, 10 ও 11 নাম্বারকে গুণ করে পাই, তাহলে এই দুটাকে যদি গুণ করি তাহলে কি হবে, এক্স ড্যাশ বাই এক্স, এক্স বাই এক্স ড্যাশ, তাহলে 1 ইজ ইকুয়াল টু, তাহলে এটা গুণ করলে কত কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বা কে ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই কে এর মানটা আমরা পেলাম, কে এর একটা মান পেলাম। এখন এই কে এর মান যদি আমরা 7 নম্বর 6 নম্বরে বসাই তাহলে আমরা এই মানগুলো পেতে থাকব। তাহলে 6 ও 12 নম্বর থেকে, তাহলে 6 ও 12 নম্বর থেকে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু, তাহলে কত এক্স মাইনাস ভিটি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা পেলাম। এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু, এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু কে, কে এর মানটা আমরা বসালাম 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এক্স মাইনাস ভিটি, তাহলে এক্স মাইনাস ভিটি। এখন এই সমীকরণে যদি আমরা জানি যে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু সি টি ড্যাশ, তাই না, তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি সি টি ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভি, আর টি এর মান হচ্ছে কত, টি এর মান হলো এক্স বাই সি, তাহলে এক্স বাই সি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন যদি আমরা উভয় পক্ষকে সি দ্বারা ভাগ করি তাহলে কি হবে,
টি ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স বাই সি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এর পরের সমীকরণটা কত হবে? টি ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স বাই সি সমান কত? টি। তাহলে টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এই সমীকরণ যেটা পাচ্ছি আমরা 13 নম্বর সমীকরণ, এই সমীকরণটাই হচ্ছে আমাদের টি এবং টি ড্যাশের মধ্যে সম্পর্ক পাওয়া যাচ্ছে। তাহলে এখানে লরেন্স রূপান্তরে এসে যেটা দেখা যাচ্ছে যে টি পরম নয়। টি যদি পরম হতো তাহলে টি ড্যাশ সমান টি হতো, টি ড্যাশ সমান টি হতো। তাহলে এই সমীকরণ থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা যে এস ও এস ড্যাশ কাঠামোর ক্ষেত্রে তাহলে লরেন্স রূপান্তর অনুযায়ী লরেন্স ট্রান্সফরমেশন থেকে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা। আর ওয়াই ড্যাশ সমান এটা তাহলে কত নম্বর দিই? এটা তাহলে আমরা নাম্বার দিলাম 14। ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়াই, জেড ড্যাশ ইজ ইকুয়াল টু জেড, এটা হলো 15 নম্বর সমীকরণ। আর টি ড্যাশ ইজ ইকুয়াল টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হলো 16 নম্বর। তাহলে এই 14, 15 এবং 16 যে তিনটা সমীকরণ, এই তিনটা সমীকরণকে আমরা লরেন্স ট্রান্সফরমেশন বলবো। এটাকে লরেন্স ট্রান্সফরমেশন বলা হয়। 14, 15 ও 16 নম্বর সমীকরণগুলো লরেন্স ট্রান্সফরমেশন নামে পরিচিত। তাহলে সংজ্ঞার সাথে একাত্মতা ঘোষণা করছে কিভাবে? যে এখানে সময়কে পরম ধরা হয়নি এবং এই সূত্রগুলো আইনস্টাইনের যে আপেক্ষিকতার মৌলিক স্বীকার্য, সেই স্বীকার্যগুলোর সঙ্গে ঐকমত পোষণ করে, তাই না? তাহলে এখন এর বিপরীত লরেন্স রূপান্তর যেটা আছে সেটা হচ্ছে কি, যে বিপরীত লরেন্স রূপান্তর থেকে যেটা হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা তাহলে 17 নম্বর সমীকরণ। ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ, জেড ইজ ইকুয়াল টু জেড ড্যাশ, এটা হলো 18 নম্বর সমীকরণ। এবং টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ স্কোয়ার, ভি এক্স ড্যাশ ডিভাইডেড বাই ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হলো 19 নম্বর সমীকরণ। সি স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার of Vx dash, Vx dash Vx dash। তাহলে এই তিনটা সমীকরণ হচ্ছে বিপরীত লরেন্স রূপান্তর নামে পরিচিত। বিপরীত লরেন্স রূপান্তরগুলো কীরকম, যে এস ড্যাশের সাপেক্ষে সময় যদি এইটা হয়, এস এর সাপেক্ষে সময়টা কত, এস ড্যাশের সাপেক্ষে এক্স এর মান যদি এইটা হয়, এটা সরণ কত, এটা জাস্ট উল্টা করে কাঠামো পরিবর্তন করে মানগুলো কেমন আসে সেটা। তো তাহলে এখন এইখানে এই সমীকরণগুলো কোথায় প্রযোজ্য, এই সমীকরণগুলো কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য বলছে? লরেন্স রূপান্তরের সমীকরণগুলো তখনই প্রযোজ্য হবে যখন ভি এই সি এর সঙ্গে তুলনীয় হবে। যদি ভি সি এর সঙ্গে তুলনীয় না হয়, ভি যদি সি এর সঙ্গে তুলনীয় না হয়, তাহলে ভি বাই সি স্কোয়ারের মান কী হবে? টেন্ডস টু 0।
মানে জিরো হয়ে যাবে। ভি যদি আমাদের নিউটনিয়ান ফিজিক্সে যদি আমরা দেখি, নিউটনিয়ান ফিজিক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি এই 17 নম্বর সমীকরণটা, তাহলে 17 নম্বর সমীকরণটা যদি দেখি তাহলে ভি বাই সি স্কোয়ার অ্যাপ্রক্সিমেটলি জিরো, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার অ্যাপ্রক্সিমেটলি জিরো, তাহলে তখন আমাদের কি হবে, এক্স ইজ ইকুয়াল টু এক্স। একই একই সমীকরণ পাবো আমরা, ঠিক না? টি ইজ ইকুয়াল টু কত হবে, টি ইজ ইকুয়াল টু টি ড্যাশ, একই সমীকরণ। তাহলে এইগুলো পাবো, কিন্তু এগুলো হচ্ছে কি নিউটনিয়ান ফিজিক্স। তাহলে নিউটনিয়ান ফিজিক্সের লরেন্স ট্রান্সফরমেশন থেকে যদি আমরা যেতে চাই তাহলে কি করতে হবে, শুধুমাত্র ভি ইজ ভেরি ভেরি লেস দ্যান সি, এই কনসেপশনটা বসালেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাই মোটামুটি আমাদের তাহলে লরেন্স ট্রান্সফরমেশন। তো এরপরে আমরা এর প্রয়োগগুলো একে একে দেখাবো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রগুলোতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায়। আল্লাহ হাফেজ।